দর্শক স্বাগত 7 দিনে সপ্তাহের আলোচিত এবং বড় খবরগুলো নিয়ে আমরা কথা বলি। গত সপ্তাহের শেষ দিনই অর্থাৎ গত শুক্রবার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মধ্যে যে বৈঠক হয়েছে তার পরবর্তী রাজনৈতিক গতি প্রবাহ প্রকৃতি নিয়ে আলোচনা সমালোচনা নানা রকমের তর্ক এখন পর্যন্ত চলছে এবং জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে দ্বিতীয় দফার সংলাপ সেটি চলছে এবং একটি খুব ভালো খবর হলো যে সংবিধানের যে 70 অনুচ্ছেদ নিয়ে বছরের পর বছর ধরে বিতর্ক ছিল সেটার সংশোধনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐকমত্য হয়েছে এবং দলগুলো আশা করছে যে জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রস্তুত হয়ে যাবে। কিন্তু এখানে কি সব শেষ? সেই সনদে কি থাকবে, রাজনৈতিক ঐকমত্য হবে কিনা, তারপরে এটি বাস্তবায়ন কী করে হবে, আগামী ফেব্রুয়ারিতে সত্যি সত্যি নির্বাচন হবে কিনা, এই সময়ের মধ্যে আর কি ঘটবে, অনেক প্রশ্ন আছে। এর মধ্যে আবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির একজন শীর্ষ নেতার ফোন আলাপ ফাঁস নিয়েও অনেক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। এরকম অনেক ঘটনার মধ্যে আমাদের সীমান্তে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের যে পরিস্থিতি সেটিও নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। গতকালকেই ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে রোহিঙ্গা ক্যাম্প থেকে বিভিন্ন সশস্ত্র গ্রুপ তারা সদস্য রিক্রুট করছে রাখাইনে আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করার জন্য। তাহলে এটি আবার নতুন করে রোহিঙ্গা সমস্যাকে বাড়িয়ে দেবে কিনা, রোহিঙ্গা প্রত্যাবাসনের যে আলোচনা সেটি পিছিয়ে যাবে কিনা, অনেক ধরনের প্রশ্ন আছে। এরকম ঘটনাবহুল সপ্তাহে আমরা দেখতে চাই এই সপ্তাহের আরও বড় কি খবর ছিল। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের একান্ত বৈঠক। রোজার আগে নির্বাচনের প্রস্তাব তারেক রহমানের। সংস্কার ও বিচারে পর্যাপ্ত অগ্রগতি হলে এই সময় নির্বাচন হতে পারে মত প্রধান উপদেষ্টার। লন্ডন বৈঠকের পরে দেওয়া যৌথ বিবৃতিতে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। মত জামায়াতের। জুলাই ঘোষণা কার্যকর ও বিচারের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আগে নির্বাচন হতে পারে না বলছে এনসিপি। নির্বাচন হলে যাদের বিপদ তারা লন্ডন বৈঠক পছন্দ করছে না মন্তব্য মির্জা ফখরুলের। বৈঠকে নির্বাচন নিয়ে জনপ্রত্যাশা পূরণ হয়েছে বললেন আমির খসরু। বিতর্কিত 3 নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে অবিলম্বে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের ফের সংলাপ শুরু। আস্থা ভোট ও অর্থবিল ছাড়া অন্য সব বিষয়ে সংসদে এমপিরা স্বাধীনভাবে কথা বলতে পারবেন। সংসদের গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিগুলো সভাপতির পদ সংখ্যানুপাতিক হিসেবে বিরোধী দলকে দিতে ঐকমত্য। ইশরাককে মেয়রে শপথ পড়ানোর কোনো সুযোগ নেই বললেন আসিফ মাহমুদ। আসিফের পদত্যাগ ও দুর্নীতির তদন্ত চান ইশরাক। সংকটের সুরাহা না হলে ফের আন্দোলন রাজপথে নেওয়ার হুমকি। নৈতিক স্খলনের অভিযোগে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে শোকজ, কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন হবে, তার অধীনে গঠন করা হবে গুম বিষয়ক স্থায়ী কমিশন, জানালেন আসিফ নজরুল। আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করার জন্য রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো কক্সবাজারের আশ্রয় শিবির থেকে সদস্য সংগ্রহ করছে। সংকট বাড়বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন। করোনা বেড়ে যাওয়ায় আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানতে আন্তঃশিক্ষা বোর্ডের 7 দফা নির্দেশনা। এই ছিল এই সপ্তাহের মোটামুটি বড় খবর। এখান থেকে কয়েকটি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর কাজী জাহিদ ইকবাল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। ইকবাল ভাই, আপনাকে স্বাগত। অনেকদিন পরে আপনার সঙ্গে কথা হচ্ছে। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শকদের। জি, একদম এই সপ্তাহের সবচেয়ে বড় আলোচনার একটা হচ্ছে যে এখন পর্যন্ত গত শুক্রবারের পরে যে ধারাবাহিকতা চলছে, প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক, একটা আশাবাদ তৈরি হয়েছে অনেকের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে, যে হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচনটি হয়ে যাবে। কিন্তু এই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এখনও প্রায় 8 মাস বাকি। এই সময়ের মধ্যে কি হবে, রাজনীতিতে কি পালাবদল হবে, সীমান্তে কি হবে, আমরা তো আসলে জানি না। তো আপনার কি মনে হয়, যেহেতু পলিটিক্সকে খুব কাছ থেকে আপনি পর্যবেক্ষণ করেন, আপনার মনে হয় কি এই বৈঠকের মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তার একটা সুনির্দিষ্ট রোডম্যাপ পাওয়া গেল, বা আপনি কনভিন্স যে হ্যাঁ ভোটটা হয়ে যাবে ফেব্রুয়ারিতে? হ্যাঁ, একটা ছোট্ট বিষয় হলো যে এভাবে আমরা শুরু করতে পারি যে আপনার এই বৈঠকটি কাঙ্ক্ষিতই ছিল, এটা হচ্ছে প্রথম কথা। কারণ হলো এখন যে রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতিতে অবশ্যই বিএনপি মূল রাজনৈতিক শক্তি আমরা ধরে নিচ্ছি এবং সেই ক্ষেত্রে বিএনপির যিনি ভারপ্রাপ্ত প্রধান, আলটিমেটলি তিনিই প্রধান নীতি নির্ধারক, যিনি তার সঙ্গে সরকার প্রধানের একটা আলোচনা হওয়া বা একটা বৈঠক হওয়া এবং বিষয়গুলো নিয়ে পরস্পরের মত বিনিময়ের বিষয়টি একটা কাঙ্ক্ষিত
অবশ্যই বিষয়, এবং একই সঙ্গে জাতীয় প্রত্যাশা করে যে তাদের মধ্যে কথাবার্তা হবে, সৌহার্দ্যমূলক একটা সম্পর্কের ভেতর দিয়ে আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণের একটা পরিবেশ তৈরি হবে, সেগুলো খুবই স্বাভাবিক। এবং সেই দিক দিয়ে তো এটি একটা অগ্রগতি, কোনো সন্দেহই নেই। কারণ সরকার গঠনের প্রায় ৮-৯ মাস পরে এই বৈঠকটি হলো। তো সুতরাং বৈঠক হয়তো, এর মধ্যে বৈঠক হয়তো পক্ষগুলোর মধ্যে হচ্ছিল, কিন্তু একদম সর্বোচ্চ পর্যায়ের বৈঠক বিএনপির সঙ্গে এটি প্রথম। তো সেই বৈঠকের আউটকাম হিসাবে, কারণ বিএনপির একটা দাবি শুরু থেকেই ছিল যে দ্রুত নির্বাচনের দিকে যাওয়া, তারা সেই দিকে বলল ডিসেম্বর। হ্যাঁ, ডিসেম্বরে তারা বলেছিলেন, এবং সরকার মনে করছিলেন এটি এপ্রিলে হওয়াই দরকার। সেভাবেই একটা বাদানুবাদ বলেন বা একটা ছোট্ট দূরত্ব দৃশ্যমান ছিল। তো সেইখান থেকে আমার মনে হয় যে তারা অনেক কাছাকাছি এসেছেন। কারণ হলো ডিসেম্বর এপ্রিলের ডিসেম্বর এবং এপ্রিলের মাঝামাঝি, ফেব্রুয়ারিতে একটা একমতের মতো তারা হতে পেরেছেন। তবে একটা ছোট্ট বিষয় থেকে যাচ্ছে যে সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে সংস্কার এবং বিচার যদি দুটো বেশি যদি যথাযথ পরিমাণ অগ্রগতি করা যায় তাহলে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে পারি। তো সুতরাং আমাদের মনে হয় যে আরেকটু অপেক্ষা করা উচিত, যে তাহলে 1-2 মাস গেলে হয়তো আপনার আরো একটু স্পষ্টীকরণ হবে যে আমরা ফেব্রুয়ারি রোডম্যাপ অনুসারে আগাতে পারছি কিনা। এখন প্রধান উপদেষ্টার যে 3টি শর্ত, যেটা আমার কাছে মনে হলো যে যদি পর্যাপ্ত মানে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা যায়, এখন প্রয়োজনীয় প্রস্তুতিটা আসলে অনেকটা নির্ভর করে নির্বাচন কমিশনের উপরে। দ্বিতীয় হলো যে বিচার এবং সংস্কারে পর্যাপ্ত অগ্রগতি। আপনি যেহেতু আইনজীবী, এই জন্য আপনাকে প্রশ্নটা করা যে এই জুলাই অভ্যুত্থানের সময় যে গণহত্যা, অন্যান্য অপরাধ সংঘটিত হয়েছে, তার ব্যাপারে যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলোর পর্যাপ্ত অগ্রগতি তো আসলে নির্ভর করছে আদালতের উপরে, পুলিশের ইনভেস্টিগেশনের উপরে। হ্যাঁ, আপনার শুধু পুলিশের ইনভেস্টিগেশন না, এখন এইটা তো কিছু মামলা আপনার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, সেইখানে যারা প্রসিকিউটর আছেন তাদের ওই টিমটার উপরে, যারা ওখানে তদন্তের সাথে সম্পৃক্ত আছেন, তারা কত দ্রুত তদন্ত করে এটাকে বিচারে আনতে পারেন, সেখানে একটা ইস্যু। এবং একই সঙ্গে আদালত কত দ্রুত বিচারের ব্যবস্থা করতে পারেন, সেই বিষয়গুলো আছে। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে যে বিচার প্রক্রিয়া তো আসলে তারা বলেছেন যে খুবই স্বচ্ছভাবে তারা করবেন, সুতরাং সেখানে হয়তো খুব তাড়াহুড়া নিশ্চয়ই তারা করতে চাইবেন না হয়তো, কারণ হলো তারা বা স্বচ্ছতার সাথে এগোতে চাইবেন, সেটি আশা করা যায়। তো তার ফলে এটাতে একটা রিজনেবল টাইম লাগাটা অসম্ভব নয়, কারণ আপনি যদি যথাযথ তথ্য উপস্থাপন করতে চান এবং একই সঙ্গে বিচারে যদি যারা অ্যাকিউজড, হ্যাঁ, তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগের ব্যাপার আছে, সব মিলিয়ে বিচারিক প্রক্রিয়া তো অনেকগুলো বিষয়ের উপরে নির্ভর করে। সুতরাং আমার মনে হয় যে এই বিচারিক প্রক্রিয়াটা চলমান থাকবে, এবং হতে পারে যে কয়েকটা মামলা তো বিচারে চলেও এসেছে, হতে পারে যে হয়তো একটা সাবস্টেন্সিয়াল অগ্রগতি এর মধ্যে হয়ে যেতে পারে, কারণ যেহেতু বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছে। এখন দেখা যাক যে এটা কত দ্রুত আগায়। এখন ধরেন বিচার, আপনি যেটা বলেন দ্রুত করার বিষয় না, সেই ক্ষেত্রে এই মামলাগুলো প্রচুর আসামি, শত শত আসামি, প্রচুর অজ্ঞাত আসামি। আবার ধরেন যেই অভিযোগগুলো, যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ, মানে হত্যার অভিযোগ প্রমাণ করাও তো একটা বিরাট চ্যালেঞ্জ, সাক্ষ্য প্রমাণের ব্যাপার। কোনো সন্দেহই নাই যে আপনার হত্যা মামলা শুধু না, যে কোনো মামলা আপনার প্রমাণ করলে তো বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করতে হবে। তবে যুদ্ধাপরাধ মামলার ক্ষেত্রে যেটা হয়েছে সেখানে তো সব মানবতা বিরোধী যে মামলাগুলো ওখানে বিচার হচ্ছে, সেইখানে আপনার মামলার সংখ্যা এখন পর্যন্ত খুব অনেক সেটা নয়। তারা হয়তো ওর ভেতর থেকে যে মামলাগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে হয়তো আগে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো সেই দিক দিয়ে বিচার প্রক্রিয়ার একটা ডেভেলপমেন্ট আগামী কয়েক মাসে হওয়াটা সম্ভব, এটা অসম্ভব না। বিচারের তবে শুরুটা যে ধরেন চার্জশিট দেওয়া, আপনার মনে হয় যে চার্জশিট পর্যন্ত হয়ে যাবে এই সময়ের মধ্যে? কিছু মামলা তো হয়ে যাবে, কিন্তু আমরা যদি বলি যে সব মামলার ক্ষেত্রে, তাহলেও আপনার অন্য অন্য চ্যালেঞ্জগুলো আছে। যেমন ধরেন সারা বাংলাদেশে অনেক মামলা হয়েছে, কিছু মামলা পুলিশ তদন্ত করবে, যেগুলো সাধারণ আদালতে বিচার হবে, কিছু মামলা হয়তো ট্রাইব্যুনালে হবে, সেই মামলাগুলো হয়তো একটু দ্রুত আগাবে। কিন্তু আপনার যে মামলাগুলোতে 500, 600, 700 আসামি এখান থেকে বাছাই করার বিষয় আছে, কারণ সব আসামি হয়তো এই ঘটনার সাথে সম্পৃক্তই না, অনেকের নাম বাদ যাবে, এইসব বিষয়গুলো তো আছে। যথাযথ তদন্ত শব্দটা যদি আমরা ব্যবহার করি, নানান কারণে আমরা দেখেছি যে নানান কারণে মানে যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্তই না, তাদের নাম যুক্ত হয়ে
গিয়েছে সেই সব বিষয়গুলো স্ক্রুটিনির ব্যাপার থাকবে। তাতে করে একটা পোর্শন হয়তো কয়েক মাসে অনেকখানি এগিয়ে নেওয়া যাবে, তবে পুরাটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে কিনা সেই ব্যাপারে তো একটা ডাউট অবশ্যই। সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার ভাষায় পর্যাপ্ত অগ্রগতি বিচারে কি মিন করেছেন বলে মনে হয়? উনি তো পরিষ্কার করেন খুব সম্ভবত মানবতা বিরোধী অপরাধের অংশটাকেই হয়তো ট্রাইব্যুনালের অংশটাকেই হয়তো বেশি এমফাসাইজ করেছেন মনে হয়। তো সুতরাং সেইখানে আমাদের আসলে অপেক্ষাই কিছুটা করতে হবে ব্যাপারটা স্পষ্টীকরণের জন্য যে আসলে কতটা দ্রুত যাচ্ছে। এবং বিচার বিভাগের ব্যাপারে ধরেন বিগত সরকারের আমলে একটা বড় অভিযোগ ছিল যে রাজনৈতিক মামলাগুলো আদালত নিরপেক্ষভাবে নির্মোহভাবে রায় দেননি, এই অভিযোগটা আছে। ফলে এই সরকার একটা নির্দলীয় সরকার, একটা জনপ্রত্যাশার মুখে তারা এসছে এবং এই সরকারের সঙ্গে যারা জড়িত আছেন তাদের ওই অর্থে এখন পর্যন্ত বোঝা যায় না যে তারা যে কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছেন তা হয়তো না। মানুষ মনেই করে যে তারা একটা ভালো কাজ করবেন, এই বিশ্বাসটা আছে। ফলে এই সরকারের অধীনে বা এই সরকার আমলে যে যারা বিচার কাজ পরিচালনা করবেন তারা আনবায়াসড হয়ে এই প্রসিকিউশনে যারা জড়িত, মামলা তদন্তে যারা জড়িত, বিচারিক প্রক্রিয়ার সঙ্গে আইনজীবী যারা জড়িত, সবাই নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন। আপনি কতটা কনফিডেন্ট? আশাবাদী থাকাটাই উচিত হবে আমাদের। তার কারণ হলো যে এই সরকারের তো আসলে কোনো রাজনৈতিক এজেন্ডা নাই, তারা জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের দিকে যাবেন সেটি আশা করা যায়। এবং ন্যাচারালি এইরকম একটা সরকারের অধীনে বা অ্যাটমসফিয়ারে বিচার প্রক্রিয়াটি স্বচ্ছভাবে এগোবে সেটা তো খুবই সঙ্গত এবং আকাঙ্ক্ষার বিষয়ও। রাইট। এবং ধরেন আন্তর্জাতিক বিশ্বেরও একটা নজর থাকবে। হ্যাঁ, সব, কারণ আপনার ধরেন এই ধরনের বিচার প্রক্রিয়ার ব্যাপারে তো অন্য দেশগুলার বা যারা এই বিচার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকেন, রিপোর্ট করেন ইত্যাদি, তারা সবাই নিশ্চয়ই, বা মানবাধিকার সংগঠনগুলো দেশি বিদেশি, তারা সবাই ন্যাচারালি এই ধরনের বিচার প্রক্রিয়ার দিকে একটা দৃষ্টি রাখেন যে কতটা স্বচ্ছভাবে বা কিভাবে বিচার প্রক্রিয়া অগ্রসর হচ্ছে। সেটা তো আছেই। তার মানে এখানে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হলে সেটা অনেক বেশি ফোকাসড হয়ে যাবে। হ্যাঁ, খুব সঙ্গত কারণেই। কারণ হলো যে এখানে যেহেতু জন আকাঙ্ক্ষাও বেশি, সুতরাং মানুষের দৃষ্টি এবং আপনার নজরদারিও নিশ্চয়ই বেশি থাকবে। আমাদের অতীত অভিজ্ঞতা তো আসলে ভালো না। ধরেন 3 জোটের রূপরেখা, অনেক প্রতিশ্রুতি ছিল, শেষ পর্যন্ত সেটা ওই অর্থে বাস্তবায়িত হয় নাই। তো এখনো ধরেন এই পলিটিক্যাল পার্টিগুলো একটা ঐকমত্যে পৌঁছালো যে হ্যাঁ আমরা এটা সাইন করলাম, তারপরে কি হবে? বা এই যে সনদটা তৈরি হবে, সনদটা তৈরির প্রসেসের মধ্যেই আপনি কোনো চ্যালেঞ্জ দেখেন কিনা? একটা সত্যি তো আছেই আমাদের, যে আমাদের অতীত অভিজ্ঞতা, বিশেষ করে 90-এর গণ অভ্যুত্থান বা তারপরে যেগুলো হয়েছে, সব জায়গাগুলোতেই আসলে আমরা শেষ পর্যন্ত যথাযথ কনক্লুশনে পৌঁছাতে পারিনি, বা জন আকাঙ্ক্ষা যেরকম ছিল সেই রকম জায়গায় যে উপনীত হতে পারিনি, সেটা সত্যি। তবে এইবারের প্রেক্ষাপটটা যেহেতু কিছুটা আলাদা, এখানে প্রচুর জনসম্পৃক্ততা আছে এবং এখন পর্যন্ত আছে। মানুষ খুবই সিরিয়াসলি ব্যাপারটাকে দেখছেন এবং প্রফেসর ইউনূসের মতো একজন বিশ্ববিখ্যাত মানুষ ব্যাপারটার নেতৃত্ব দিচ্ছেন সরকারের, এবং তিনি এমন একটা সরকার পরিচালনা করছেন যেটার ভিত্তি জন আকাঙ্ক্ষা বা জনগণের ইচ্ছা। তো সেই রকম জায়গায় আমাদের আশা রাখাটাই উচিত হবে যে তারা যে মতামত দিবেন বা যে ঐক্যমতে পৌঁছাবেন বা যে চুক্তিতে উপনীত হবেন, যদি আমরা এইভাবেও বলি, সেটা তারা শেষ পর্যন্ত বাস্তবায়ন করবেন বা সেটার প্রতি তারা অনুগত থাকবেন। সেটা আমরা এখন পর্যন্ত আশা রাখাটাই তো আমাদের জন্য সঙ্গত হবে। এটা ধরেন চুক্তিতে উপনীত হওয়ার পরে চুক্তিটা তৈরির যে প্রসেসটা এখন চলছে, এখানে আপনার মনে হয় কি যে এটা ইজিলি সব দল মেনে নেবে? ধরেন বিএনপি যেভাবে ভাববে, এনসিপি সেভাবে ভাবছে কিনা, জামাত সেভাবে ভাবছে কিনা? সেই জটিলতা আমাদের থাকবে, কারণ পলিটিক্যাল পার্টিগুলোর যেহেতু আইডিওলজিক্যাল ডিফারেন্সেস আছে এবং একই সঙ্গে তাদের আপনার নিজের পলিটিক্যাল যে এজেন্ডা, সেইগুলোর বিষয়ে তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা বাস্তবায়নের চেষ্টা, সেগুলো থাকবে এবং সেটা খুব সঙ্গত কারণেই অন্য রাজনৈতিক দলের এজেন্ডা বা আদর্শের সঙ্গে কন্ট্রাডিক্ট করতে পারে। এগুলোকে মাথায় রেখেই তো তাদেরকে এই আপনার একটা জাতীয় মাঝামাঝি জায়গায় একটা ঐক্যের মতো আসতে হবে। সেই আশাটা তো আমরা তাদের কাছে করবই এবং সেই আশাটা আমরা করতে থাকি। তারপরে দেখা যাক যে তারা আসলে কি ধরনের ঐক্যমতে পৌঁছাতে পারে। রাইট। একটা বিরতি নিয়ে আসছি, পলিটিক্স নিয়ে আরো অনেক কথা হবে। আমাদের সঙ্গে অনলাইনে একজন যুক্ত হয়েছেন, তার সঙ্গে কথা বলবো। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছে একটু পরেই। আমরা এরপরে রোহিঙ্গা ইস্যুটা একটু কথা বলতে চাইবো যে আসলে নতুন করে কি হচ্ছে। সঙ্গে থাকবেন।
দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। সপ্তাহের আলোচিত এবং বড় খবরগুলো নিয়ে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহিদ ইকবাল, এবং অনলাইনে আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন ফ্রিল্যান্স সাংবাদিক এবং রোহিঙ্গা বিষয়ক গবেষক তানভীরুল মিরাজ রিপন। রিপন ভাই, স্বাগত জানাই। গতকালকে একটা খবর দেখলাম, প্রতিবেদন, এটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের, যে তাদের প্রতিবেদনে বলা হলো রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রচুর সদস্য রিক্রুট করা হচ্ছে রাখাইনে আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করার জন্য। আসলে ঘটনাটা কি, আপনি কতটুকু জানেন, এবং এটা আমাদের যে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে যে আলোচনা বা রোহিঙ্গা সংকট সমাধানের যে রাষ্ট্রীয় উদ্যোগ, সেখানে নতুন করে কোনো সংকট তৈরি করবে কিনা? ধন্যবাদ আমিন আপনাকে এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে আলোকপাত করার জন্য। আমি জানিয়ে রাখি যে এটা বিগত সরকারের সময়ে একটা বড় স্ট্র্যাটেজি হিসেবে আমরা ধরে নিয়েছিলাম, যে তখন খুব ভয়াবহভাবে রিক্রুট করা হয়েছে রোহিঙ্গাদেরকে। বিশেষ করে জুন মাসে তখন ইকোনমিস্ট রিপোর্টও করেছিল এটা নিয়ে, যে কীভাবে রিক্রুট করা হচ্ছিল, এবং সেখান থেকে পালিয়ে আসা লোকেরা তাদের বয়ানগুলো দিচ্ছিল, বিশেষত যে কিভাবে তারা রোহিঙ্গা আর্ম গ্রুপগুলো তাদেরকে রিক্রুট করেছে। সো এটা নতুন নয়। এখন আমি জানতে পারছি অনুমেয়ভাবে প্রায় 3 থেকে 4 হাজার বিভিন্ন অর্গানাইজেশনের থ্রুতে, অ্যাজামশনাল নাম্বার। আবার যদি আর্ম গ্রুপসগুলো বলছে, তারা দাবি করছে তারা 20 থেকে 30 হাজারের মতো রোহিঙ্গা রিক্রুট করেছে। এরকমটা আমরা বিভিন্ন থ্রুতে শুনতে পাচ্ছি। পাশাপাশি এখন চলমান আছে এটি রোহিঙ্গাদের, এই সরকার আসার পরে, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে রোহিঙ্গা ক্যাম্পে একটা বিশেষ করে তাদের ওখানে যে ইন্টারনাল গ্যাংস ফাইট যেগুলো আছে সেগুলো বিশেষত কমেছে। কিন্তু এখানে একটা কনসেনসাসের মতো একটা ব্যাপার ঘটেছে, সেটার নাম হচ্ছে অপারেশন হারমোনি। এটা অপারেশন হারমোনি হওয়ার ফলশ্রুতিতে 5 আগস্টের দিনে আসা এক রোহিঙ্গা, তার নাম দিল মোহাম্মদ, তাকে দিয়ে একটা কনসেন্সাসের মতো সে লিডার হিসেবে এখানে নাজিল হয়েছে বলতে পারি আমি, নাজিল হয়েছে। এবং সে আমরা এমনও জেনেছি হচ্ছে এখানে যারা সিভিল সোসাইটি লিডার আছে তাদের টুটি চেপে ধরার মতো অবস্থাও হয়েছে ওখানে, যে তারা কোনো প্রকার কথা বলতে পারবে না ওখানে যারা সিভিল সোসাইটি মেম্বার আছে বিশেষত। ওখানে মানে কোথায়, রোহিঙ্গা ক্যাম্পে কোনো প্রকার কাজ করতে পারা যায় শুধুমাত্র ওই দিল মোহাম্মদ, যিনি 5 আগস্টে এসেছেন। তো ওই দিল মোহাম্মদ আবার কনসেনসাস তৈরি করার মাধ্যম দিয়ে রিক্রুট চলমান রেখেছে, যেখানে ধর্ম একটা বড় এলিমেন্টস হিসেবে ব্যবহার করছে, যেমন জিহাদ, এগুলোর এলিমেন্টসগুলো ব্যবহার করা হচ্ছে। সো এটা একটা নতুন সংকট, যেখানে আরাকান আর্মির সাথে বাংলাদেশের খুব সম্প্রতি এটা সম্পর্কের অবনতি হয়েছে আমি বলা যায়, মানে এই রিসেন্ট আপডেট যদি বলা যায়, সম্পর্কের অতটা উন্নতি হয়নি। এবং আমরা এমনও শুনতে পেরেছি বিভিন্ন মিডিয়ার থ্রুতে এবং বিভিন্ন সোর্সের থ্রুতে আমরা জানতে পেরেছি আরাকান আর্মি বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয়ে একটু ইতস্ততা বোধ করছে, যেখানে ইন্ডিয়ার সাথে তার সম্পর্কটা খুব স্ট্রং হয়েছে, এরকমটাও আমরা বিভিন্ন ইভেন ক্রাইসিস গ্রুপের থ্রুতেও আমরা জেনেছি। এবং ইন্ডিয়া তো ওখানে মিটিংও হয়েছে আরাকান আর্মির সাথে। পাশাপাশি ওখান থেকে বিভিন্ন ভোজ্য তেল, জ্বালানি তেল এবং বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী, ওষুধ, এগুলো ইন্ডিয়া থেকে সরবরাহ করা হচ্ছে, এরকমটাও আমরা জেনেছি। পাশাপাশি বাংলাদেশের সাথে ঈদের পর থেকে, এটা অ্যাকর্ডিং টু দ্য আরাকান আর্মি, তারা বিভিন্ন থ্রুতে বলছেন যে তারা বাংলাদেশের সাথে ওই পরিমাণ আগের যে ইনফর্মাল ট্রেড আছে সেই পরিমাণ ইনফর্মাল ট্রেড হচ্ছে না। এবং এটা এমন পর্যায়ে যেতে পারে, মানে প্রো আরাকান আর্মি বিশ্লেষকরা বলছেন এমন পর্যায়ে যেতে পারে যে বাংলাদেশের সাথে আরাকান আর্মির সম্পর্ক নাও থাকতে পারে এবং এটা কাট অফ হয়ে যেতে পারে। সো এটা একটা সংকটের। পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত, যেখানে রোহিঙ্গাদের সাথে আরাকান আর্মির একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে, যেখানে আমাদের গ্লোবাল কমিউনিটি থেকে শুরু করে বাংলাদেশ অ্যাজ এ হোস্ট এবং নেইবার হিসেবে যে রোলটা প্লে করতে পারতো, সেখানে এই ধরনের অভিযোগ উঠে আসছে যে রোহিঙ্গা রিক্রুটমেন্ট হচ্ছে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কিন্তু বলে রাখা ভালো যে আরাকান আর্মি কিন্তু রাখাইনের অনেকগুলো জায়গা দখল করে ফেলেছে এবং তারা একটা রিভলিউশনারি গভর্নমেন্টও ফর্ম করেছে, এবং সেখানে পুলিশিং আছে, ডেভেলপমেন্ট আছে, হিউম্যানিটেরিয়ান আছে, ওয়াশ আছে, ইভেন ডিপ্লোমেসিও আছে। আচ্ছা, তার মানে অলরেডি তারা একটা বিপ্লবী সরকার তারা অলরেডি করে ফেলেছে। দুঃখিত, আমি বুঝতে পারিনি। মানে তারা একটা বিপ্লবী সরকার অলরেডি করে ফেলেছে
হ্যাঁ, তারা একটা বিপ্লবী সরকার করে ফেলেছে এবং তারা এখন অ্যাডমিনিস্ট্রেশন করেছে রোহিঙ্গাদেরকে বিভিন্ন কমিউনিটি বেসড তারা জানাচ্ছে রোহিঙ্গাদেরকে বিভিন্ন কমিউনিটি বেসড প্রোগ্রামগুলোতে তারা অ্যাডপ্ট করেছে। তবে এমনও অভিযোগ আছে, আমরা জানতে পেরেছি এমনও অভিযোগ আছে যে আরাকান আর্মি রোহিঙ্গাদেরকে কোনো প্রকার ফিস না দিয়ে সারাদিন ফোর্স লেবার করছে এবং বিভিন্ন ক্ষেত্রে নিজেদের কমিউনিটিকেই ব্যবহার করছে যেখানে রোহিঙ্গাদের ফুটস্টেপসগুলোকে কাউন্ট করার জন্য। পাশাপাশি আমরা এমন অভিযোগ রোহিঙ্গা সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলোর মাধ্যমে পেয়েছি যে বুতিরং থেকে মংডুতে, বিশেষত বুতিরঙে আরাকান আর্মি ওখানে রাখাইন কমিউনিটিকে রিসেটেল করছে যেগুলো রোহিঙ্গাদের জায়গা। আচ্ছা, কিন্তু আবার আরাকান আর্মি বলতে হচ্ছে কি যে কয়টি প্রায় 7টি কি 8টি মতো টাউনশিপে যেখানে রোহিঙ্গাদের যে গ্রামগুলোতে রোহিঙ্গারা বেশি সেখানে তারা বিভিন্ন রকম কমিউনিটি বেসড প্রোগ্রামগুলো শুরু করেছে। এবং আমরা এমনও দেখেছি আরাকান আর্মি বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেলিংয়ের মাধ্যমে তারা রোহিঙ্গাদেরকে ঈদের সময় ক্যাটেল দিচ্ছেন এবং রিলিফ দিচ্ছেন। সো একটা কমিউনাল হারমোনি তৈরি করাটা এই মুহূর্তে বিশেষ প্রয়োজন। সেখানে এই রিক্রুটমেন্টের মতো ব্যাপারগুলো একটু আত্মঘাতী সিদ্ধান্তের মধ্যে। এই আত্মঘাতী সিদ্ধান্তটা নিচ্ছে কারা, এবং সেখানে বাংলাদেশের এই যে রোহিঙ্গা প্রত্যাবাসনের যে প্রসেসটা সেটা এখানে মার খেয়ে যাবে কিনা? এই রিক্রুটমেন্টের বিষয়ে এটা স্ট্র্যাটেজিক একটা ব্যাপার, কিন্তু এটা যখন পাবলিকই হয়েছে বা এটা যখন স্পষ্ট হচ্ছে যেখানে ইনসাইড দ্য রাখানে যে রোহিঙ্গারা বসবাস করছে তারাও তো বরং অনেক সমস্যায় পড়ে গেছে যে বিভিন্ন কারণে আরাকান আর্মি সন্দেহভাজন হিসেবে ধরে নিয়ে গিয়ে তাদেরকে জেল দিচ্ছে এবং তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করার সুযোগ দিচ্ছে না। পাশাপাশি 10 লাখ, ইভেন ক্রাইসিস গ্রুপ তো বলেছে 10 লাখ রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে এই ধরনের স্টেপস যদি কমিউনিটি হারমোনি বেসড না হয়, তাহলে 10 লাখ রোহিঙ্গার ফেরত যাওয়ার বিষয়টা আরো ক্ষীণ হয়ে আসবে। রাইট। এই মুহূর্তে বাংলাদেশ সরকারের কি করণীয়? কিছু করণীয় আছে এই ইস্যুতে? বাংলাদেশের সরকারের করণীয় হচ্ছে কি, আমি এখানে আমাদের কনজারভেটিভ ওয়েতে চিন্তা করার সুযোগ নেই। বাংলাদেশের একটা আমি এখানে একটা বলে রাখা ভালো যে বাংলাদেশ বলছে ন্যাশনাল সিকিউরিটির সাথে আত্মঘাতী বা ন্যাশনাল সিকিউরিটির সাথে এটা মানে কন্ট্রাডিক্ট করবে কিনা, কিন্তু আনরিকগনাইজড যে বিশ্বে বিভিন্ন আনরিকগনাইজড স্টেটগুলো আছে এবং পার্শিয়ালি রিকগনাইজড স্টেটগুলো আছে তাদের সাথে কিভাবে বিশ্বের বিভিন্ন দেশ এবং পরাশক্তি পর্যন্ত সম্পর্ক রাখছে এবং তারা বেশ ডেভেলপও হচ্ছে, সেগুলো আমাদের যেমন বিবেচনায় নিয়ে আসতে হবে। পাশাপাশি এখানে কনজারভেটিভ ওয়েতে চিন্তা করলে এবং যে পুরাতন কি বলে সিকিউরিটি মডেলে যদি চিন্তা করে, তাহলে আমরা আমাদের স্ট্র্যাটেজিক একটা ভবিষ্যৎ স্ট্র্যাটেজিক পার্টনার হয়তো আমরা হারাতে বসেছি। আরেকটি বিষয় বলা উচিত যে নাফ রিভারে যে মানুষগুলো ফিশিং করে তাদের জন্য আমরা কিন্তু অল্টারনেটিভ কোনো ফিশিং বা অল্টারনেটিভ কোনো প্রফেশন স্টিল ফিক্সড করতে পারেনি, এবং যে 8 বছর যাবত বা তারও কম সময় যাবত ধরে ওখানে ফিশিং করতে পারছে না এবং বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। পাশাপাশি কিছুদিন আগে আমাদের স্টেট ফোর্সের সাথে ওখানে কমিউনিটির একটা সংঘর্ষ হয়েছে, এরকমও আমরা জেনেছি। তো যার ফলশ্রুতিতে ওখানে অল্টারনেটিভ কোনো রিসোর্স বা সোর্স তৈরি না করে যখন করতে পারা যায় না, তখন আমাদের অপর প্রান্তেরও কিন্তু কোঅপারেশনের দরকার হয়। সো এটা বাংলাদেশেরও যেমন এই মুহূর্তে আরাকান আর্মির সাথে একটা স্ট্র্যাটেজিক এবং গুড আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা খুবই জরুরি, পাশাপাশি আরাকান আর্মির একটা গুড আন্ডারস্ট্যান্ডিং খুবই জরুরি। জি, অনেক ধন্যবাদ। আন্ডারস্ট্যান্ডিংটা খুবই জরুরি। জি, এখানে মিরাজ রিপন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আর একটা বিরতি নিয়ে একটু পরেই ফিরছি, আরও অনেক কথা হবে, সঙ্গে থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে সপ্তাহের আলোচিত বা বড় খবরগুলো নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহিদ ইকবাল। ইকবাল ভাই, এই সপ্তাহের আর একটা বড় খবর হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, কোট আনকোট মেয়র, যিনি শপথ পড়েননি, ইশরাক হোসেন, তিনি কয়েকদিন আগে একটা সভা করলেন। সিটি কর্পোরেশনে যে মঞ্চে বসা ছিলেন তার পেছনে যে ব্যানারটা ছিল সেখানে লেখা ছিল মাননীয় মেয়র, যদিও তিনি শপথ পড়তে পারেননি। এবং মজার ব্যাপার হলো এরই মধ্যে 1 জুন এই সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে গেছে, কারণ গত 2020 সালে নির্বাচনটি হয়েছিল।
এখন আইনি জটিলতাটা কি যে ওনার নামে গেজেট হলো, শপথ পড়ানো গেল না, এখন 1 জুনও শেষ হয়ে গেল, কিন্তু উনি নিজেকে দাবি করছেন মেয়র, আবার সিটি কর্পোরেশন বিভিন্ন কাজও তিনি করছেন দেখি, এই যে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করছেন। টোটাল বিষয়টা মিলিয়ে একটু আইনি জায়গাটা একটু যদি বলেন যে ইশরাকের কেসটা কি আইনি না রাজনৈতিক? প্রথম কথা হলো যে ইশরাকের পক্ষে একটি ট্রাইব্যুনালের আদেশ আছে, ইলেকশন ট্রাইব্যুনালের, যেটিকে আদালতে আপনার সরকার পক্ষ বলেন অথবা আপনার নির্বাচন কমিশন বলেন, তারা চ্যালেঞ্জ করেননি। সুতরাং ওই রায়টা ওইভাবে ইনট্যাক্ট আছে। কিন্তু একজন সচেতন নাগরিক হিসাবে একজন রিট করেছিলেন, সেই রিটের ফল কিন্তু রিটকারীর বিপক্ষেই গিয়েছেন। পরবর্তীতে তিনি অ্যাপিলেট ডিভিশনে আপিল করেছিলেন বিষয়টা নিয়ে। অ্যাপিলেট ডিভিশন তখন বলেছিলেন যে এই বিষয়টা নিয়ে ইলেকশন কমিশনের আচরণ যথাযথ হয়নি এবং এইটা ইলেকশন কমিশনেরই দায়িত্ব সুরাহা করার। তো এইরকম একটা পর্যায়ে আপনার দেখা গেল যে ইশরাক তিনি ওই নিজেকে মেয়রের ঘোষণা দিয়েছেন এবং এই যে কথাগুলি আপনি বললেন যে এইগুলো সাবসিকুয়েন্টলি ধারাবাহিকভাবে ঘটেছে। এখন এখানে দুটো প্রশ্ন আসে। একটা হলো যে তাদের একটা রাজনৈতিক স্ট্যান্ড আছে, তিনি রাজনীতি করেন, তিনি নির্বাচন করেছেন, তার পক্ষে একটি আদালতের রায় আছে, তিনি ন্যাচারালি মেয়র পদে শপথ নিতে চান বা বসতে চান, এইটা তার ধরেন একটা স্ট্যান্ড, সেটা তার আপনি লেজিটিমেট এক্সপেকটেশন বলেন বা যেটি বলেন সেটা তার আছে। কিন্তু একই সঙ্গে দুটো লিগ্যাল জটিলতা এখানে আছে। একটা হলো আপনি যেটা বলছিলেন যে সময় পার হয়ে গিয়েছে, 1 জুন তো এই সিটির মেয়র মেয়াদ শেষ, মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে এবং একই সঙ্গে তার আগেই সরকার বাংলাদেশের সবগুলো সিটি কর্পোরেশনের মেয়রদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিলেন, সার্কুলার দিয়ে প্রশাসক দিয়ে দিয়েছিলেন। ফলে ওই দুটো লিগ্যাল ইস্যু, সার্কুলার দেওয়ার পরেও কিন্তু চট্টগ্রামে কিন্তু আবার মেয়র বসিয়েছে। চট্টগ্রামে আমি সেটাই বলছি যে ওই দুটো লিগ্যাল ইস্যু কিন্তু এই প্রসঙ্গে চলে আসবে সামনে, এটা হচ্ছে প্রথম কথা। কিন্তু একটা ব্যতিক্রম আমরা চট্টগ্রামের ক্ষেত্রে দেখেছি, এখন সেটার কোনো লিগ্যাল ব্যাখ্যা গভর্নমেন্টের জায়গা থেকে দেওয়া হয়নি, আমরা শুনিনি এরকম। তো যাই হোক, সেটা সরকার মনে করেছেন বা যেটি এই সংক্রান্ত মন্ত্রণালয়, তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয় মনে করেছেন যে ওখানে উনি কন্টিনিউ করতে পারেন, সেটা করেন। কিন্তু ঢাকার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রশাসক আছেন, একই সঙ্গে ইশরাক মনে করছেন যেহেতু আদালতের রায় তার পক্ষে আছে, তিনিও দায়িত্ব পালন ধরেন আদালতের রায় পক্ষেই আছে। এখন শপথের জায়গাটা সেটাই, এখন কি আদৌ আদালত চাইলেও, আদালতের রায় তার পক্ষে থাকলেও সরকারও কি তাকে শপথ পড়াতে পারবে? কারণ ওই মেয়াদ তো শেষ। ওইটাই বললাম যে এখন যেটা আইনগত জটিলতা সুরাহা করার বিষয়, তখন দুটো বিষয় সুরাহা করার প্রশ্ন আসবে এখন। একটা হলো মেয়াদ চলে গেলেও আসলে সরকার এটা পারবেন কিনা, এই লিগ্যাল ডিসপিউটটা এই সিদ্ধান্তটা কে দেবে? যে ওনাদের যে আইনজীবীরা আছেন বা দরকার হলে তাদেরকে এই বিষয়ে আদালতে যেতে হবে সরকারকে, এক ব্যাখ্যার জন্য। দুই হলো তারা যে সার্কুলার দিয়ে প্রশাসক দিয়েছিলেন, সেইটার ফলে এই পুরা প্রক্রিয়াটা আসলে ইনফ্রাকচুয়াস হয়ে গিয়েছে কিনা। যে এখন এই পরিস্থিতিটাই তো আর আপনার ওই রকম নাই যে কোথাও মেয়র থাকবেন বা কেউ দায়িত্ব গ্রহণ করবেন, শপথ ইত্যাদি, এই প্রক্রিয়াটা আসলে ইনফ্রাকচুয়াস হয়ে গেল কিনা এই উদ্ভূত পরিস্থিতি, সেইটা একটা বড় প্রশ্ন থাকছে এখন। এই রকম প্রেক্ষাপটে যদি শপথ উনি না নেন, তাহলে আসলে ওনার এই মেয়র হিসেবে দায়িত্ব পালনের যে বিষয়টি, সেটি কিন্তু একটা আইনগত প্রশ্নের মধ্যে থেকে যাচ্ছে। তার কারণ হলো আপনার রাষ্ট্রের তো কিছু নিয়ম কানুন আইন আছে এবং সিটি কর্পোরেশনের আইনেও বলা আছে যে শপথ পড়ার পরেই আপনি মেয়র থেকে। জি, এই রকম জায়গাটা থেকে আসলে আপনি আমাদেরকে ভাবতে হবে যে আইনের সাথে সাংঘর্ষিক অবস্থানে আসলে এইরকম একটা অবস্থান নেওয়া যায় কিনা, সেটা একটা বিষয়। তবে এটা তো সত্যি যে তার একটা রাজনৈতিক এক্সপেকটেশন আছে, তার রাজনৈতিক একটা অবস্থান আছে, তার হয়তো রাজনৈতিক, তার দলেরও হয়তো একটা এক্সপেকটেশন তার বিষয়ে আছে। তো সুতরাং সব মিলিয়ে পরিস্থিতিটা এইরকম যে আইন এবং তাদের রাজনৈতিক অবস্থান, উনি হয়তো, আমি যদি যে কথাটা বলি, ওনাকে যদি আপনি ডিফ্যাক্টো মেয়র বলেনও, তাহলে ডিজুর প্রশ্নটা কিন্তু থেকে যাবে। অর্থাৎ জন আকাঙ্ক্ষার ব্যাপারটা যদি আপনি ধরেনও, তাহলে আইনগত জটিলতার জায়গাটা কিন্তু থেকে যাচ্ছে। তো সুতরাং এইটার একটা সম্মানজনক সুরাহা হওয়া দরকার। সেই সুরাহাটা কি এখন কোর্টের কাছে, মানে আদালতের কাছে? এটা দুই পক্ষকেই ভাবতে হবে। তার কারণ হলো এই যে ট্রাইব্যুনালের যে রায়, সেই রায়টা আসলে ইনফ্রাকচুয়াস হয়ে গেল কি না, সেই প্রশ্নটা তো আসলে সামনে বা আরেকটা উচ্চ আদালতে নিয়ে যে সুরাহা করা হয়নি।
তার মানে এখন আদালতের তারা এই ব্যাখ্যা চাইতে পারেন যে যেহেতু ট্রাইব্যুনাল রায় তার পক্ষে ছিল, অতএব এখন যদি শপথ নেন, শপথের পরে 5 বছর তিনি মেয়র থাকবেন, এরকম দাবি করতে পারেন। যে আপনার একটা জটিলতা, আপনি সেটা আইনগত ইস্যুর থেকে বড় ইস্যু হলো যে সেক্ষেত্রে আপনার যখন সব নির্বাচনগুলো হবে তখন আলটিমেটলি এই জটিলতা থেকে আপনি আবার কিভাবে বের হবেন, সেই প্রশ্নটা তখন পুরো জিনিসটাই আসলে একটা প্যাচ লাগানো আর হ্যাঁ, একটা আইনগত এবং রাজনৈতিক যে বিষয়গুলো সেগুলো একটা জটিলতার মধ্যে পড়েছে। আমার মনে হয় যে পক্ষগুলোকে বসে এটা হয়তো ঠিক করতে হবে, সুরাহা করে এর একটা মানে শান্তিপূর্ণ সুরাহা এরকম হয় কিনা। যদিও সরকার এখন এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার প্রস্তুতিতে নেই, কিন্তু যদি ইশরাক হোসেন এখন, যেহেতু উনি দক্ষিণে খুবই জনপ্রিয় নেতা, ওনার বাবাও মেয়র ছিলেন, ফলে যদি এখন নতুন করে নির্বাচনটা হয়ে যায়, যেহেতু এই পরিষদের মেয়াদ শেষ, নির্বাচনটাও হয়ে গেলে তো উনি এখান থেকে জয়ী হয়ে আসবেন। নির্বাচন হয়তো একটা আপনার হ্যাঁ ইন্ডিভিজুয়াল একটা আপনার মেয়র ইলেকশন কোনো একটা সিটি কর্পোরেশনে হতেই পারে, সেটা আইনগত কোনো জটিলতা নেই, সরকার চাইলেই। কিন্তু আসলে সরকার এই পর্যায়ে আছেন কিনা, কারণ হলো একটা নির্বাচন আয়োজন, হঠাৎ করে একটা স্থানীয় নির্বাচন উনি দেবেন কিনা, স্থানীয় হলেও বিশেষ করে ঢাকা সিটির মতো যেখানে ডেন্সলি পপুলেটেড, বিপুল সংখ্যক ভোটারের ব্যাপার আছে, ভোটার লিস্ট ঠিক আছে কিনা, এবং ওই এলাকায় যে নির্বাচন করবেন সবগুলো প্রস্তুতি। ইলেকশন তো আসলে অনেকগুলা ইস্যুর সঙ্গে সম্পৃক্ত হয়, আইন শৃঙ্খলা, ইলেকশন বুথ কেন্দ্র, আপনার কি বলে ভোটার লিস্ট, এই সব ব্যাপারগুলো আসলে প্রিপেয়ার্ড অবস্থায় আছে কিনা সেই বিষয়গুলো তো থাকবে। তার মানে চট করে চাইলেও এখন ইলেকশনটাও করা যাচ্ছে না, কঠিন হতে পারে, কারণ সরকারকে তো আপনার যারা নির্বাচন কন্ডাক্ট করবেন তাদেরকে বেসিক্যালি এই ব্যাপারটা প্রস্তুতির একটা বিষয় থাকার কথা। সেই ক্ষেত্রে এখন দক্ষিণ সিটির এই ইশরাকের ইস্যুটা নিয়ে সামনের দিনগুলোয় আসলে আপনি কি দেখেন, কি হতে যাচ্ছে আসলে ধারণা করা যায়? এটা কি ইশরাক যেমন একটা ধারণা করা, ইশরাক একটা হুমকি দিয়ে রেখেছেন, যদি দ্রুত সুরাহা না হয় তিনি আন্দোলনটিকে আবার রাজপথে নিয়ে আসবেন। তার মানে কি সেটা কিন্তু উনি বলতেই পারেন, কারণ ওনার যেহেতু জনপ্রিয়তা আছে, ওনার প্রতি ওনার লোকাল লোকজনের এক্সপেকটেশন আছে, আন্দোলন করা বা মত প্রকাশ করা ইত্যাদি এই বিষয়গুলো তো ধরেন গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। সুতরাং সেই টাকাতে যদি আমরা নাও যাই, তবে আমাদের মনে হয় যে আমরা অ্যাজ ইনহেবিটেন্ট অফ দি সিটি আমাদের ডিজায়ার হলো যে ব্যাপারটার একটা শান্তিপূর্ণ সম্মানজনক সুরাহা হওয়া উচিত হবে, এবং সেটা রাজনৈতিকভাবে আইনগতভাবে উভয়। এবং আপনি বলছেন যে সরকারের উচিত হবে এটা নিয়ে একটা বসা। হ্যাঁ, বসা, আপনি ধরেন ডায়ালগ ছাড়া তো শেষ পর্যন্ত আপনি কোনো সমস্যারই আসলে সমাধান করতে পারবেন না। কিন্তু বাংলাদেশের বাস্তবতা হলো যে ডায়ালগ দিয়ে সব সমস্যার সমাধান হয়ও না, বহু বছর পরে যেটা দেখা গেল, আপনি দিন শেষে তো আপনাকে আসলে আলোচনাতেই যেতে হবে। বলাই হয় যে বাংলাদেশের বড় সমস্যার সমাধান রাজপথেই হয়, যখন হয় সেটা আমরা দেখেছি ডায়ালগ করে, আলোচনা করে, কারণ কোনো এক পক্ষ তো ছাড় দিতে চায় না। আসলে আমার মনে হয় যে যেহেতু লিগ্যাল ডিসপিউটের ব্যাপারটাও আছে, তো আমার মনে হয় যে তারা কথা বলে নিতে পারেন পক্ষগুলো। জি, আরেকটা বিরতি নিয়ে আসছে দর্শক, আরেকটা বিরতি নিয়ে ফিরছে, একটু পরেই সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। 7 দিনে সপ্তাহের আলোচিত এবং বড় খবরগুলো নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহিদ ইকবাল। এই সপ্তাহের একটা বড় খবর, আসিফ নজরুল আইন উপদেষ্টা একটা কথা বলেছেন যে আগামী 1 মাসের মধ্যেই একটা গুম বিষয়ক আইন হবে এবং সেই আইনের অধীনে একটি স্থায়ী কমিশন হবে। এটা জরুরি কিনা? হ্যাঁ, আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল কভেনেন্ট আছে, আমরা এখান থেকে শুরু করতে পারি যে ইন্টারন্যাশনাল কভেনেন্ট আছে যে আপনার এই যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, মানে জোরপূর্বক, হ্যাঁ ওই গুমই যেটাকে আমরা বাংলায় গুম বলতে পারি, সেই বিষয়ে একটা ইন্টারন্যাশনাল কভেনেন্ট আছে এবং সেইখানে আমরা সিগনেটরিও এবং অন্যরাও সিগনেটরি। সেইখানে একটা রেসপন্সিবিলিটি বাংলাদেশের আছে যে এটা নিশ্চিত করা যে আমাদের নাগরিকরা এই ধরনের ঘটনার শিকার হবেন না। এটা রাষ্ট্রীয়ভাবেই একটা দায়িত্ব বাংলাদেশের উপর বর্তায় ইন্টারন্যাশনাল কভেনেন্টের একজন সিগনেটরি হিসাবে। আর ওই কভেনেন্টটার মূল কথাই হলো যে প্রত্যেক নাগরিককে বা পৃথিবীর সব মানুষকেই আপনি তার স্বাধীন জীবনযাপন, মত প্রকাশ ইত্যাদি এগুলো করতে দেবেন, কোনোভাবেই তাকে জোরপূর্বক আটকে দেওয়া, গায়েব করে ফেলা ইত্যাদি এইগুলো করা যাবে না। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি দেখেন তাহলে বাংলাদেশে এই সংক্রান্ত একটা আইন থাকাটা ইন্টারন্যাশনাল রেসপন্সিবিলিটির মধ্যেও পড়ে। এবং আপনার একটা কমিশন তো হতে পারে, কমিশন হওয়া বলতে ব্যাপারটাকে ওভারসি করার জন্য একটা অথরিটি আপনি রাখলেন, সেটাতে অসুবিধা কিছু নেই।
তো বরং আমাদের এখানে যেহেতু গুমের ইস্যুটা একটা সময় পর্যন্ত একটা দীর্ঘ সময় serious ধরে, হ্যাঁ, ব্যাপার খুবই ছিল। সিরিয়াস ইস্যু ছিল, এবং এখন পর্যন্ত অনেক মানুষকে শেষ পর্যন্ত পাওয়াও যায়নি। কাউকে 5 তারিখের পরে হ্যাঁ, পাওয়া গেলেও অনেকে পাওয়াও যায় ইলিয়াস আলীকে তো পাওয়া গেল না, হ্যাঁ, অনেককেই পাওয়া যায়নি, এবং তার মধ্যে অনেক হাই প্রোফাইল মানুষজন আছেন। তো সুতরাং এইটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বড় ইস্যু, কোনো সন্দেহ নেই গুমের বিষয়টা। তো সুতরাং একটা মানে আপনার নাগরিকের নিরাপত্তা দেওয়ার জন্য যে ইস্যুটা বার্নিং বা যে ইস্যুটা আপনাকে অনেক ভুগিয়েছে, সেই রকম একটা ইস্যুতে আপনি একটা আইন এবং একটা ওভারসি করার জন্য একটা অথরিটি তো থাকতেই পারে। সেটাতে আসলে আমার মনে হয় যে কোনো জটিলতা নেই। যে বিষয়টি দেখা দরকার সেটা হলো যে আইনটি যেন পারফেক্ট হয়, রাইট। বা এমন আইন হয় যেন না, আমাদের সেটা দেশে অনেক ভালো ভালো আইন হয়। কাজগুলা যাতে যথাযথভাবে করা যায়, এবং একই সঙ্গে কমিশনের যারা দায়িত্ব পালন Right. করবেন তাদের স্বচ্ছতা নিরপেক্ষতার ব্যাপারটা যাতে নিশ্চিত হয়। আমাদের সেই কমিশনগুলোই দেখেছি যে নিয়োগ হয় রাজনৈতিক বিবেচনায়। তো রাজনৈতিক বিবেচনা আপনি যদি কমিশনে প্রধান সদস্য নিয়োগ দেন, তো ওনার পক্ষে তো ওই সরকারের যে এজেন্ডা তার বাইরে গিয়ে খুব বেশি কাজ করার সুযোগ নাই। না, সেই কারণেই আপনি আইনটাতেই, আমি ওই কথা শুরুতেই বলছিলাম যে আইনটা যেন ভালো হয়, এবং আইনটা এমনভাবে যেন করার চেষ্টা করা হয় যেন যে কমিশন যে গঠন করা হবে বা যারা ওভারসি করার জন্য যে অথরিটি করা হচ্ছে, তাদের যে অবস্থানটা বা যারা এখানে দায়িত্ব পালন করবেন তাদের স্বচ্ছতা নিরপেক্ষতাটা যাতে এনশিওর্ড হয়, এখন ধরেন যত দূর পর্যন্ত করা যায়। আমাদের ধরেন এই ভালো ভালো আইন তো আছে। ধরেন আপনি গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে আপনি তাকে কোর্টে হাজির করবেন, অনেক ভালো ভালো কথা আছে। রিমান্ডে নিয়ে আপনি টর্চার করতে পারবেন না রিমান্ডের নামে, এগুলো তো আইনে আছে। কিন্তু তারপরে কাজগুলো হচ্ছে। এখন ধরেন আপনি গুম প্রতিরোধে, গুম বন্ধে একটা আইন করলেন, তারপরে রাষ্ট্রের যেসব বাহিনী বিভিন্ন সময়ে গুম করেছে, নাগরিকদের ডিসঅ্যাপিয়ার করে দিয়েছে, সেটা কয়েকটি বাহিনীর ব্যাপারে তো সুনির্দিষ্ট অভিযোগ গোয়েন্দা বাহিনীর বিরুদ্ধে, তারা আইন হওয়ার পরেও যে কাজটা করবে না, সেটা নিশ্চিত কে করবে আসলে? না, ওই জন্যই হয়তো তারা কমিশন করতে চাচ্ছেন। ওই কথাই বলছিলাম যে কমিশনটা যেন স্বচ্ছতার ভিত্তিতে কাজ করতে পারে, সেইটাও আইনের মধ্যে থাকা দরকার, এক। আর 2 নম্বর হলো, একটা কথা তো আমরা সবসময়ই বলি, সেটা হলো যে আপনার বেসিক্যালি আইন শুধু ভালো হওয়া দরকার না, একই সঙ্গে যারা এটা প্রয়োগ করতে যাবেন তাদের স্বচ্ছতার জায়গাটা, এটা তো আসলে ব্যক্তির উপরে ইন্টেনশন, কারণ ব্যক্তির উপরে নির্ভর করে অনেক সময় যে আপনি একটা ভালো জিনিস আসলে কিভাবে প্রয়োগ করতে চাচ্ছেন। তো আমরা লেট আস হোপ ফর দি বেস্ট। কিন্তু আইন এবং গুম কমিশন তো আপনার আসলে লাগবে, আপনার ইন্টারন্যাশনাল কভেনেন্টের সিগনেটরি হিসাবেও আপনাকে আসলে এই বিষয়ে একটা ব্যবস্থা নিতে হবে। বাস্তবায়নের ক্ষেত্রে পলিটিক্যাল কমিটমেন্টটা বেশি। হ্যাঁ, কমিটমেন্টটা বিষয়। আমরা একদম শেষ একটা ইস্যু নিয়ে অল্প একটু কথা যদি বলি, এই সপ্তাহের আরেকটা বড় ইস্যু হলো, এই সময়ের রাজনীতিতে খুব, যদিও নিবন্ধিত না, কিন্তু বাংলাদেশে একমাত্র পলিটিক্যাল পার্টি বোধহয় এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, যারা দল গঠনের আগে থেকেই আলোচিত, সামটাইমস সমালোচিত, কখনো বিতর্কিত। এই দলের একজন সিনিয়র নেতা সারোয়ার তুষার, তার একটি টেলিফোন আলাপ আর একজন নারীর সঙ্গে, যদি সেই নারীর পরিচয়টি পরিষ্কার না, তার সঙ্গে একটা টেলিফোন আলাপ ফাঁস হলো, তারপরে রিপোর্ট হলো, সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হলো যে তিনি ওই নারীকে একটা শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়েছেন, কোট আনকোট। তো তারপরে তাকে শোকজ করা হয়েছে, দলের কার্যক্রম থেকে কিছুদিন বিরত থাকতে বলা হয়েছে, অর্থাৎ সুরাহা না হওয়া পর্যন্ত। সব মিলিয়ে এটাকে আপনি কিভাবে দেখেন? এটা কি এনসিপির এই যে রাজনৈতিক দল হিসেবে উত্থানের পেছনে কোনো ষড়যন্ত্র হিসেবে দেখেন, নাকি এটা নিতান্তই একটা বিচ্ছিন্ন ঘটনা একজন ব্যক্তির? আমার ধারণা যে এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখাটাই সঙ্গত হবে। তার কারণ হলো, দল যখন একটা বড় রাজনৈতিক দল বা অনেক মানুষের সন্নিবেশ থাকে, সেখানে নানান রকম সুবিধা অসুবিধা তৈরি হতে পারে, এটা একটা দিক। তবে এখানে আমার একটা ভিন্ন কথা আসলে আছে, সেটা হলো যে যেভাবে ব্যক্তিগত আলাপচারিতা, কারণ মনে হচ্ছে যে তারা দুজনের কেউই এটি আসলে পাবলিক করেননি, তাহলে হয়তো তৃতীয় কেউ একজন করেছেন। তার মানে হলো যে কারোর দুইজন অ্যাডাল্ট মানুষের কনভারসেশন তাদের সম্মতির বাইরে আসলে এটা প্রচার করা যায় কিনা, বেআইন। তো সুতরাং সেটা একটা বিষয়। আর একই সঙ্গে আমরা সঙ্গতভাবেই যারা আমাদের রাজনৈতিক নেতৃত্ব দেবেন তাদের কাছে আশা করতে পারি যে তারা তাদের নৈতিক অবস্থানটা বা জায়গাটা সংহত রাখবেন, কারণ যেহেতু তাদের উপর আমরা নির্ভর করব ভবিষ্যতে, যে কোনো ফরম্যাটেই একদল মানুষ তো করবেন, তারা ক্ষমতায় যান, বিরোধী দলে থাকেন, অথবা এমনি সাধারণ রাজনীতির সঙ্গেই থাকেন, তার মানে মানুষের আস্থা
আস্থার জায়গাটা, মানে নৈতিক জায়গাটা আমরা খুব শক্ত দেখতে আমার চাই। মনে হয় যে শক্ত থাকাই দরকার। এবং বাংলাদেশের যে ধরেন সামাজিক কাঠামো এবং বাংলাদেশের মানুষের যে সেইখানে- ধর্মীয় চর্চা, সেইখানে আপনার আমার মনে হয় যে যারা এই প্রত্যেকটা মানুষেরই আসলে কিন্তু ওনাদের একটু বেশি সতর্ক থাকতে বেশি হয়। সতর্ক থাকা উচিত। তবে একই সঙ্গে আমার বক্তব্য হলো যে মানুষের ব্যক্তিগত জায়গাটাতে আসলে এনফোর্সমেন্টটা না হওয়াই উচিত। Right. এক, মানে দুজন মানুষ কি ব্যক্তিগত জীবনে আলাপ করলেন, আমার দরকার যদি তারা এটাকে বেআইনি মনে করে একজন আরেকজনের বিরুদ্ধে মামলা অভিযোগ না না করেন করেন, বা right, অভিযোগ right. না করেন, সেইটা একটা এবং জায়গা যদি সেটা রাজনৈতিক ইস্যু না হয়, না দেশের হয়, সিকিউরিটির প্রশ্ন না হয়, সিকিউরিটির প্রশ্ন না হয়, সেইটা একটা ইস্যু। আর একটা হলো মানে ব্যক্তি স্বাধীনতার জায়গাটাতে আসলে এনফোর্সমেন্ট হচ্ছে কিনা, সেটা একটা বিষয়। কিন্তু একই সঙ্গে এটাও বিষয়, যেহেতু এটা পাবলিক হয়ে গিয়েছে, সেই হেতু আমাদের সাধারণ মানুষের এই ডিজায়ার তো নিশ্চয়ই যারা এই নেতৃস্থানীয় মানুষ হবেন তাদের কাছে থাকতেই পারে যে তারা নৈতিক জায়গাটাতে মানে অনেক স্বচ্ছ স্বচ্ছ থাকবেন। রাইট, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে 7 দিনে। ভালো থাকবেন, কথা হবে আগামী সপ্তাহে ওই সপ্তাহের বড় খবরগুলো নিয়ে। ধন্যবাদ।